দেখুন, টেন্স বা ক্লিয়ার কাজ এই সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। এটা মজার বিষয়, এত এত পড়ি অথচ কোনোভাবেই সমাধান হয় না। কিভাবে করব, কিভাবে এই বিষয়টাকে আমরা একটু মাথার মধ্যে ঢুকাবো, এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে থাকতেও থাকে না। কি একটা মজার বিষয়। তো যাই হোক, আমি একটু আসি। তো এটা তো তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এর আবার তিনটা ভাগ আছে। তা হচ্ছে আপনার ইনডিফিনিট, চারটা ভাগ আছে: কন্টিনিউয়াস, পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে দেখেন, পাস্টে ঠিক সেম জিনিস, একেবারে যে চারটা লিখলাম এই চারটা এখানেও আছে। আবার ফিউচারেও ঠিক সেম জিনিস, এই চারটা এখানেও আছে। শুধু এর আগে প্রেজেন্টের বেলায় প্রেজেন্টে লাগান, পাস্টের বেলায় পাস্ট লাগান, ফিউচারের বেলায় ফিউচার লাগান। এখন এটা তো না হয় বুঝলাম, কিন্তু বিষয়গুলো আসলে কি বাংলাতে তো বোঝার বিষয় আছে। আপনি যখন ইনডিফিনিটে বলতেছেন, সেটা প্রেজেন্টে হোক, পাস্টে হোক, ফিউচারে হোক, সেটা হচ্ছে এই ভার্বগুলার যদি কোনো ভার্ব আসে, সেক্ষেত্রে বর্তমানে যদি হয়, ভার্বের বেস ফর্মটা হচ্ছে এটা। প্রথম কথা, বেস ফর্মটা এটা। তো প্রেজেন্টের সবগুলাই হচ্ছে এই, বিশেষ করে ইনডিফিনিট, এটা হচ্ছে বেস ফর্ম। যখন কন্টিনিউয়াস হচ্ছে তার সাথে আইএনজি হচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্টের বেস ফর্মের সাথে আইএনজি হচ্ছে। প্লাস এগুলো কিন্তু পাস্টের সাথে হবে, ফিউচারের সাথে হবে তখন। কিন্তু যখন আইএনজি হবে তখন সেটা প্রত্যেকটার সাথে বেস ফর্মের সাথে হবে। অর্থাৎ আপনি যেটাই বলেন, গো বলে গোয়ের সাথে আইএনজি, নট এরকম না যে আপনি বললেন যে ওয়েন্টের সাথে আইএনজি দিয়ে ওয়েন্টিং, নট লাইক দিস। পারফেক্ট যখন হচ্ছে, এটা বর্তমান, একেবারে বর্তমান। এটা ঘটমান বর্তমান, ঘটমান অতীত, ঘটমান ভবিষ্যৎ। এইটা যেটা পারফেক্ট, এটা কেমন, অলরেডি কাজটা হয়ে গেছে কিন্তু কাজটার ফলাফলটা এখনো বর্তমান। সেটা যদি প্রেজেন্টের বেলায় হয় তাহলে সেটা এটা, পাস্টের বেলায় হলে সেটা পাস্টের বিষয়, ফিউচারের বেলায় হলে ফিউচারের বিষয়। ধরেন আপনি এমন যে আমি সকাল হতে সকালে কাজটা করেছি, ধরেন আপনি সকালে কাজটা করেছেন, এরপরে আরো কয়েকটা কাজ করছেন, আজকেরই বিষয়। সেক্ষেত্রে আপনি এরকম বললেন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক টুডে। এরপর আপনি বললেন, আই এম অলসো ডুইং সাম আদার ওয়ার্কস। সেক্ষেত্রে কি হলো দেখেন, প্রথম যে কাজটা আপনি করছেন সেটা গেছে পারফেক্ট টেন্সে, অলরেডি কাজটা হয়ে গেছে কিন্তু ফলাফলটা কিন্তু এখনো আসেনি। এরপরে যেটা করলেন সেটা কিন্তু চলে গেছে কন্টিনিউয়াস, যেটা এটা বর্তমানে এখনো করতেছেন, তাই অতীতের বেলাও সেম নিয়ম, ফিউচারের বেলাও তাই। এবার আসেন পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কোথায় দেখেন। ধরেন আমরা প্রায় একটা কথা বলি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বা সকাল থেকে আমি পড়তেছি। তো যদি গুড়ি গুড়ি বৃষ্টির কথা হয় তাহলে সেক্ষেত্রে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। বৃষ্টিটা গুড়ি গুড়ি সকাল থেকে শুরু হয়েছে, এখনো পড়তেছে। খেয়াল করেন, কাজটা শুরু হয়েছে কিন্তু সকালে, আজকের দিনে, এবং এখনো হচ্ছে। সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রেজেন্টের বেলায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি রুলে পড়ে যাচ্ছি, আগে আপনাদের জিনিসটা বুঝাই। পাস্টের বেলা যদি এমন হতো, আর একটা রুল বলেছি, উদাহরণ বলেছিলাম যে আপনার কি যেন বললাম, সকাল হতে পড়তেছে। তো আমি সকাল হতে পড়তেছি, সেটা এরকম হতে পারে, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। কিন্তু আমি যদি এরকম বলি, আমি সকাল হতে 2 ঘন্টা পড়তেছি, সেক্ষেত্রে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সকাল হতে যদি সেক্ষেত্রে হয়, সেক্ষেত্রে সেটা সিন্স দিয়ে হতে হবে, সেটা ফর দিয়ে যাবে না। কারণ নির্দিষ্ট সময় বুঝালে সেক্ষেত্রে ফর বসে। আর যদি আপনি কোনো নির্দিষ্ট সময় না বুঝিয়ে যদি বলেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি সিন্স দিয়ে বললেই হচ্ছে, অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তেমনি এটা যদি অতীতে হতো যে আমি গতকাল সকাল থেকে পড়তেছিলাম, তো গতকালই শেষ হয়েছে কিন্তু গতকাল সকাল থেকে পড়তেছিলাম, সেক্ষেত্রে আপনি বললেন আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। ফিউচারে যদি যান, সেক্ষেত্রে আপনি বললেন আমি পড়তে থাকবো, আর কি থাকবো ওই সময়ে, ধরেন কালকে সকালে আমি 2 ঘন্টা পড়তে থাকবো। তাহলে আই শ্যাল বি বা উইল বি, যেটাই দেন, আই শ্যাল হ্যাভ বিন
বা আই উইল হ্যাভ বিন রিডিং টুমরো মর্নিং। বুঝতে পেরেছেন যে আপনি ভবিষ্যতে বোঝাচ্ছেন ওই সময় আমি এই সময়, আজকে সকাল 9টা, কালকে সকাল 9টায় আমি অলরেডি পড়তে থাকবো, সেই অর্থে আপনি ফিউচারের বেলায় বলবেন। তো আমি তো মোটামুটি ভাবে বুঝালাম, কিন্তু নিয়ম তো আসলে তা মানবে না। নিয়ম যেটা মানবে, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে, উদাহরণটা কেমন হবে, আমি এখন আপনাদের প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। তো আসেন প্রেজেন্টের বেলায়। প্রেজেন্টের বেলায় যদি আমরা আসি, একটু দেখি প্রেজেন্টে কি কি বলেছে। তো নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ, তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ প্রেজেন্টে অনির্দিষ্টক্ষণ, যেটা অনির্দিষ্ট কাল, নির্দিষ্ট করে বলেন যে এত এত, এটা না। তো সেক্ষেত্রে দেখেন স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, আমি একটু সেটা আগে লিখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমি ভার্ব ওয়ান বলতে আপনাদেরকে বোঝাচ্ছি ভার্বের বেস ফর্ম, এটাই ভার্ব ওয়ান, প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট বা বাকি বাকি অংশ যেটা আর কি, সেটা, বা এটাকে আপনি বলতে পারেন এক্সটেনশন। এই জিনিসটা এখন, এইটা হচ্ছে নরমাল বাক্যের সব থেকে বড় বিষয়। এটার যদি উদাহরণ দিই, দেখেন দাঁড়াচ্ছে আই গো দেয়ার, আমি সেখানে যাই। এটা নরমাল জিনিস, একেবারে সিম্পল। কিন্তু আই যেহেতু ফার্স্ট পারসন, আই এর বদলে যদি আমি ওই দিতাম, আই ওই, এত ফার্স্ট পারসন, সেক্ষেত্রে গো চলতেছে, ঠিকঠাকই আছে। কিন্তু যদি আমি আমি দে দিলে, যেমন আমি থার্ড পারসন পূর্ণ নাম্বার তো দে, তাতেও কিন্তু সেম জিনিস, অর্থাৎ এইটুকু সেম চলতেছে। কিন্তু থার্ড পারসন পুরো নাম্বারের পরেও ভার্বের শেষে এস বাই এস যোগ হয় না। আপনারা শুনলে আরো অবাক হবেন, একটা বিষয় বলি যেটা আপনাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এই জিনিসটা আমরা কখনো এইভাবে শিখি না। সেটা হচ্ছে, যদি কখনো দেখেন কোনো ভার্ব, এই যে আমরা বলি না ভার্বের শেষে এস বাই এস দিতে হয়, এই করতে হয় ওই করতে হয়, এই ভার্বটাই হচ্ছে বেসিক্যালি প্লুরাল ফর্মের, প্লুরাল ভার্ব। আমরা আসলে মনে হয় এটা মনে হয় প্রথম শুনছি, পৃথিবীর সব ভার্ব প্লুরাল ফর্মে আছে, কোনো ভার্বই সিঙ্গুলার ফর্মে নাই। যখন আমরা সিঙ্গুলার করি তখন এদের শেষে এস বা এস যোগ করি, জাস্ট অ্যাড করি এস বা এস। এটাই হচ্ছে আমাদের নিয়ম। আমরা আসলে বুঝতে পারি না, আমরা মনে করি যে মানে এটাই প্রেজেন্ট ফর্মে আছে এবং এটাই মনে হয় সিঙ্গুলার ফর্মে আছে, এটাই আমরা ভুল। এই যে দেখেন, ফার্স্ট পারসন বাদে এবং থার্ড পারসন পূর্ণ নাম্বার গুলো বাদে যখনই আপনি, এবং আরো একটা আছে ইউ, অর্থাৎ সেকেন্ড পারসন, এটা এই তিনটা বাদে, অর্থাৎ আই উই, দে আর ইউ, আমি এই দুটোকে এক বলেছি, অর্থাৎ এইটা, এই দুটা, এইটা এবং এইটা, এইগুলা বাদে বা কোনো প্লুরাল নাম্বার বাদে বাকি আপনি যা দেখতেছেন, আর যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই তার শেষে এস বাই এর যোগ করে আপনি এর প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে করবেন। যেমন দেখেন, আমি যদি এখানে হি বলি বা শি, তাহলে দাঁড়াচ্ছে এই গোয়ের বদলে গোয়ের সাথে এস বাই এর যোগ করলে হচ্ছে গোস, বাকিটুকু দেয়ার। আচ্ছা, ভার্বটা কিন্তু বেসিক্যালি প্লুরাল ছিল, গোস, সেইটাকে আমি সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এগুলাকে যেহেতু সিঙ্গুলার, তাই আমি ভার্বের শেষে এস বাই এর যোগ করে সিঙ্গুলার করেছি। আমরা বাংলাতে যখন কোনো কিছুর সাথে গুলো বা রা, এগুলো যখন যোগ করি সেগুলো হয় প্লুরাল, কিন্তু ইংলিশের বেলায় সেটা সম্পূর্ণ উল্টা। এই এস বাই এস কিন্তু ভার্বের এস বাই এস, এগুলো রা যুক্ত হচ্ছে না। এগুলোকে আমরা সিঙ্গুলার করার জন্য, প্লুরাল থেকে সিঙ্গুলার করার জন্য এর সাথে আমাদের লেট জোড়ানো লাগতেছে, অর্থাৎ এই এস বাই এস জোড়ানো লাগতেছে। এটুকু মনে রাখলেই বেসিক, এই ভুলটা তাহলে আপনাদের সেন্টেন্স মেকিং হবে না। এটা গেল এখানে। এবার আসেন, আমি সরি এটা নাম কি ভালো হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখেন কি আছে। এখানটা স্ট্রাকচারটা আমি সংক্ষেপে লিখতেছি। এটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্বের যে ফর্মুলা আছে, অর্থাৎ এম, ইজ, আর প্লাস ভার্ব
ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আমি পরবর্তীতে আর কি লিখবো না, আমি শুধু বাকিটাই লিখবো। এটা যদি হয় তাহলে আমি যদি আই এর বেলায় বলি তাহলে কি দাঁড়াচ্ছে, আই এম, ওই সেন্টেন্সটাই, গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি। আমি যদি হি বলতাম তাহলে হি ইজ গোয়িং দেয়ার, দে বললে দে আর গোয়িং দেয়ার। এটা বি ছিল, সরি। সিতে আসি, তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। দেখেন এটার স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। মনে রাখবেন এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার, এরপরে এটা বসবে, বাকি যত নাম্বার সিঙ্গুলার আছে তারপরে এটা বসবে। প্লাস ভার্ব থ্রি, এই ভার্ব থ্রিটা বানা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে এটা, পাস্ট ফর্ম হচ্ছে ভার্ব টু। ধরেন আমি যদি বলি গো, প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, যেটা সেকেন্ড ফর্ম, এবং পাস্ট পার্টিসিপল যেটা, সেটা হচ্ছে ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শেষেরটা একেবারে। তাহলে গো ওয়েন্ট গান, আচ্ছা, প্লাস অবজেক্ট প্লাস বাকি, আমি এর অংশটুকু লিখবো না। তো এটা যদি হয় তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আই আই হ্যাভ গান দেয়ার। বুঝতে পেরেছেন? আই সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অংশ। এখানে আর যেহেতু নতুন করে কোনো অবজেক্ট নাই, আমি একবারে বাকি অংশ লিখলেই আমার হয়ে যাচ্ছে। তো এই গেল প্রেজেন্টেরটা। এবার আসেন প্রেজেন্ট পারফেক্টে, সেটা দেখেন কি দাঁড়াচ্ছে। সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন স্ট্রাকচারটা একটু দেখেন কি দাঁড়াচ্ছে। এখানটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তার সাথে বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি যদি কিছু থাকে সেগুলো। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ বিন গোয়িং দেয়ার, আমি সেখানে যেতেই আছি, বিষয়টা এরকম, সেখানে যেতেই আছি। তো এই গেল প্রেজেন্টের চারটা অংশ। এবার আমরা যদি যাই 2 নম্বরে, পাস্ট টেন্সটা একটু দেখি আমরা, অতীতের বিষয়টা, বর্তমান তো চলে গেল, অতীতের বিষয়টা দেখেন, এগুলো কিন্তু প্রায় সিমিলার। এখানে দেখেন পাস্টের প্রথম অংশটা দেখেন কি দাঁড়াচ্ছে, ওখানেরই মতন, প্রেজেন্টে যেমন ছিল পাস্টেও তাই আছে। দেখেন স্ট্রাকচারে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আমি যদি বলি আমার বেলায়, আই এর বেলায়, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। একেবারে সহজ, ভার্ব সেকেন্ড ফর্ম বসেই আমি এখানে বসে দিলাম। এই গেল পাস্ট ইনডিফিনিট। এবার আসেন পাস্ট কন্টিনিউয়াস। আমি এটা মুছে ফেলি, আমার জন্য ভালো হবে। একটু খেয়াল করেন, বি নাম্বার, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বানানটা খেয়াল করবেন, CONTINUOUS, নট কন্টিনিউয়াস একরকম, কন্টিনিউয়াস, নট কন্টিনিউয়াস, নট নিউয়াস। অর্থাৎ নিউয়াস যদি বলেন তাহলে কিন্তু এটা চলে গেল, এটা স্কিপ হয়ে গেল, এটা তাহলে কিন্তু বানানটা হলো না, ইট ইজ রং স্পেলড অর মিসস্পেলড। যাই হোক, এটা গেল
আমরা না আপনাদের যদি এখানে একটা জিনিস আসবে, আমি একটা কথা বলি, শুনলে খুব হাসবেন। সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে পঞ্জিকা, যেটাকে বলা হয় ক্যালেন্ডার, শব্দটার সাথে কিন্তু পরিচিত, কিন্তু আমি একটা মজার জিনিস বলি। দেখেন তো ক্যালেন্ডার বানানটা কোনটা? CALENDER B CALENDAR CALENDAR ধরেন এই চারটা এর মধ্যে কি হতে পারে, কোনটা হতে পারে? এইটা আমি এখন কিছু বলবো না, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কমেন্ট সেকশনে এই জিনিসটার অ্যান্সার কোনটা হবে সেটা লিখে দিবেন। অলরেডি অনেকে বুঝে ফেলছেন যে দিস ইজ নট কারেক্ট। ধরেন এই তিনটাই ধরেন অপশন, আপনারা অ্যান্সারটা লিখবেন, তবে অনুরোধ থাকবে কেউ চেক করে লিখবেন না, যেটা মাথায় আসে সেটাই লিখবেন। একটু সহজ করে দিই আপনাদেরকে, যেটা ভাবতেছেন যেটা হতে পারে এটা নয়, যেটা ভাবতেছেন না সেটাই অ্যান্সার, মজা পাবেন। যা হোক, এবার আসেন আসল টপিকে, যেখানে ছিলাম আর কি, পাস্ট কন্টিনিউয়াস। এখানটায় স্ট্রাকচারটা দেখেন, এখানে বলছে সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। সো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, সিঙ্গুলারে ওয়াজ প্লুরালে ওয়্যার, প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এটা যদি হয় তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, I was going there। আপনারা একটা কাজ করতে পারেন, এখানে যদি দে দেন তাহলে এখানে ওয়্যার হবে, বাকি যা যেমন আছে থাকবে। নাম্বার সি। তো এরপরে যেটা পাস্ট পারফেক্ট, দেখেন এখানে সাবজেক্ট প্লাস had প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এই জায়গাটা দেখেন কি আসতেছে, I had gone there। একটু খেয়াল করে দেখবেন, আগের বার কিন্তু ছিল হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আর এখন কিন্তু হ্যাড। এরপরটা আসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতেই কোনো কাজ আপনার শুরু হয়েছিল এবং চলতেছিল, এটা বোঝালে এটা হবে। আমি অলরেডি স্ট্রাকচারটা এখানে লিখেছি, এটা আমি দিতে ভুলে গিয়েছি, বিষয়টা সেরকম হবে না, যাই হোক এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এবার স্ট্রাকচারটা দেখেন কেমন দাঁড়াচ্ছে, তা হচ্ছে সাবজেক্ট প্লাস had been প্লাস verb on প্লাস অবজেক্ট, verb on প্লাস আইএনজি টা হবে প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। দেখেন এটা কি দাঁড়াচ্ছে তাহলে, I had been going there, তার মানে আমি সেখানে যাইতেছিলাম, বিষয়টা কিন্তু এভাবে আসতেছে। আমার মনে হয় পাস্টে যেগুলো ছিল সেগুলো মনে আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এবার আমি যাচ্ছি ফিউচারে, আমাদের শেষ যে টপিকটা আছে সেখানে। আমি এই টপিকটা শেষ করার পরে, ফিউচারের টপিকটা শেষ করার পরে, ক্লাসটা অনেক লেন্থি হচ্ছে, আমি ভেবেছিলাম যে আপনাদেরকে পার্সন স্পিচটা দেখাবো, কিন্তু অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে, আমি পার্সন স্পিচটা পেতে নেক্সট ক্লাসে দেব ইনশাআল্লাহ। এবার দেখেন নাম্বার 3 ফিউচার। তো দেখি ফিউচার টেন্সে কি কি আছে। নাম্বার 1 হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দেখেন ফিউচার ইনডিফিনিটে কি কি আছে, এখানে স্ট্রাকচারে দেখেন কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সাথে হচ্ছে ভার্ব অন
প্লাস অবজেক্ট প্লাস বাকি যদি কিছু থাকে সেগুলো। দেখেন কি দাঁড়াচ্ছে, আই শ্যাল, যদিও এখন আই এর পরে উইল লেখে, তবে আমরা গ্রামার মেনশন করব। তো আই শ্যাল গো দেয়ার, পরেরটা আসুন ফিউচার কন্টিনিউয়াস। এই জায়গাটার স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সাথে বি প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এটা যদি হয় তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আই শ্যাল বি গোয়িং দেয়ার। হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন ফিউচার পারফেক্ট। এখানে দেখি কি দাঁড়াচ্ছে, স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এর সাথে হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। দেখেন এটা কি দাঁড়াচ্ছে তাহলে, I'm sorry, I shall have gone there. তো এটা গেল, মানে আমি সেখানে পৌঁছে থাকবো বা যেয়ে থাকবো। এবার আসেন ফিউচারের শেষ যেটা আছে সেটাতে আমরা একটু আসি। আমি এগুলো শেষ করার পরে আপনাদের একটা হোমওয়ার্ক দিব, আপনারা আপনাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে যে সেই হোমওয়ার্কটা করে আপনারা আমাকে দিলে, আমি কথা দিচ্ছি আমি প্রত্যেকেরই হোমওয়ার্কের অ্যান্সারটা কার কতটুকু হলো, কয়টা হলো, আমি সবই ঠিক করে দিব। আপনারা ভিডিওর সাথেই থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন। তো দেখেন নাম্বার ডি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন কি দাঁড়াচ্ছে, স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এর সাথে হ্যাভ বিন প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি যদি কিছু থাকে। এখানে কি দাঁড়াচ্ছে, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং দেয়ার। তার মানে আমি সেখানে পৌঁছে থাকবো, আমি সেখানে যেই থাকবো, এই টাইপের যদি কোনো কিছু কখনো বোঝায় তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে এবং সেটা চলমান বোঝাবে। তো এখন আমি তো করলাম, এবার আপনাদের একটা হোমওয়ার্ক দিই, এই হোমওয়ার্কটা আপনারা করবেন। আমি একটা টেন্সে দিব একটা সেন্টেন্স, আপনারা বাকি 11টা টেন্স এগুলো করবেন। তাহলে আপনারা তো বুঝে গেছেন যে টেন্স প্রধানত 3টা আর সব মিলিয়ে 12টা। তো হোমওয়ার্কটা হচ্ছে, আমি যদি এভাবে দিই, শি লাইকড প্লেইং, I'm sorry, এটা দিলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। She liked to play basketball. আপনারা কি ধরতে পেরেছেন যেটা কোন টেন্সে আছে? আপনাদের কাজ হচ্ছে এইটাকে, আমি তো একটা দিয়ে দিলাম, আপনারা বাকি যে 11টা টেন্স আছে, বাকি 11টা টেন্সে এই সেন্টেন্সটাকে পরিবর্তন করবেন। আপনারা আপনাদের কমেন্ট সেকশনে এটা করে স্ক্রিনশট বলেন বা আপনারা নরমালি এটাকে লিখে আমাকে দেবেন, আমি প্রত্যেকেরই কাজ কয়টা হলো, কোথায় কি ভুল হলো আমি সেটা দেখে আপনাদেরকে ঠিক করে দিব। দেখুন ক্লাসটা অনেক লং হলো, এত লং ক্লাসে আসলে এটা সত্যি কথা, এটা ধৈর্য ধরে থাকাও অনেক কষ্ট। তারপর আপনারা চেষ্টা করেছেন, আমি চেষ্টা করেছি। আপনারা এটা তো দিবেন, প্লাস আপনাদেরকে কিছু কথা বলতে চাই যাওয়ার আগে। দেখেন মানুষ ভুল থেকে ঊর্ধ্বে নয়, ভুল দুটি আমারও থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে।
আমরা একে অপরকে সাপোর্টের মাধ্যমে, কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা যদি আমার সাথে আমার প্রত্যেকটা ক্লাসে থাকেন, আপনারা এখান থেকে অনেক কিছু শিখেই চাকরি পরীক্ষাগুলো দিতে পারবেন, আপনাদের নিজেদের ক্যারিয়ারটা করতে পারবেন। যদিও চাকরি মানুষের জীবনে সবকিছু নয়, জ্ঞানটাই সবকিছু। আমি আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলাম, আমি অনার্সেও ফার্স্ট ছিলাম। আমার অনার্সে যদি ভুল না বলি প্রায় 200 জনের মতো স্টুডেন্ট ছিলেন ইংলিশে, সেখানে ফার্স্ট ছিলাম। আমি মাস্টার্সে ফার্স্ট ছিলাম। আমি ওখানে যেখানে খুলনা ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম, সেখানে যখন পাশ করে এসেছি সেখানে 1 থেকে 10 এর ভিতরে ছিলাম এবং আমার স্কোরটা অনেক ভালোই ছিল, আপনারা অলরেডি জেনেছেন। তো আমার পড়াশোনার পাশাপাশি আমি অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি, আমি আগেও করেছি, খেলাধুলাও করেছি। আমি একসময় ক্রিকেট প্লেয়ার ছিলাম। অনেক কথা বললাম, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। পড়াশোনাটা কিন্তু আমি চালিয়ে দিয়েছি। আমার 2টা মাস্টার্স কমপ্লিট করার পরেই কিন্তু আমি চাকরি পরীক্ষা দিতে এসেছি। শুনলে অবাক হবেন, মানুষ তো অনার্স পাস করে চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন না বা পাচ্ছে না। আমি কিন্তু 2টা মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরি এসেছি। পড়াশোনার মাস্টার্স কমপ্লিট শেষ করেই পড়াশোনা শুরু করেছি। আমি কথাটা এই জন্য বললাম, if you start late it doesn't mean that you will end late or end with failure. That doesn't mean, because if you try to enlighten yourself always, you will always enlighten others. না, আপনি যদি নিজে চলেন, নিজে চলতে চান, আপনি যদি নিজে কিছু শিখতে চান, আপনি অনেক শেখাতে পারবেন। আপনি যদি নিজে শিখতে না চান, আপনার দ্বারা কখনো কাউকে শেখানো সম্ভব না। তো আমি এটাই চাচ্ছি, আমি শিখতে চাচ্ছি, আপনাদেরকে শেখাতে চাচ্ছি। আপনারাও শেখেন, আপনারাও শেখাতে পারবেন। প্লাস আমি যেমন বলে দিই না, আপনারাও না। সো এই বিষয়গুলো থাকবে। আপনারা আপনাদের সমস্যাগুলো দেখলে না বুঝলে আমাকে বলবেন, আমিও সেগুলো সমাধান করার চেষ্টা করবো। যদি কোনো কিছু না পারি আমিও বলে দিব। আর হচ্ছে একটা বিষয়, আপনারা আপডেট থাকার চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয়ের সাথে। আমি তো সবে আজকে একেবারে বেসিক থেকে শুরু করলাম। আমার ক্লাসটা আপনাদের কাছে বোরিং লাগতে পারে, কারণ এই জিনিসগুলো ছোটবেলা থেকে শিখে আসছি। তবে ঝালাই করে নেওয়া ভালো, আমি একটু ঝালাই করে নিলাম। ইনশাল্লাহ আপনাদের পার্সোনাল স্পেস টপিকটা থেকে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে অল্পের ভিতরে কিভাবে আপনারা পার্সোনাল স্পেসগুলো আয়ত্ত করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি, এই ধরনের ক্লাস এত অল্পের ভিতরে জিনিসগুলোকে একসাথে ক্যাপচার করার বিষয় বা একসাথে মাথায় রাখার বিষয়, আপনার নোট খাতা নিয়ে বসবে, আমার মনে হয় না আপনারা আগে পরে কখনো দেখেছেন। যদি দেখেও থাকেন হয়তো সেটা ভিন্ন, আমারটা আরো ভিন্ন হবে ইনশাল্লাহ। কথা দিচ্ছি আপনারা অনেক কিছু জেনে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে। আসলে শরীরটা তেমন একটা ভালো ছিল না, দেখেই বুঝতে পেরেছেন। তারপর আমি এসেছি, কারণ ইচ্ছা ছিল, ইচ্ছা তো পূরণ করতে হবে। এসেছি, কিছু জানি, কিছু জানালাম। কতটুকু আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন সেটা সময় করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, নোটিফিকেশন অন করে নেবেন, নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফিউচার প্লাস আপনাদের ফিউচারের জন্য আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাই ভালো করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।